ওই সামান্য সরকারি অর্থ যাদের প্রয়োজন নেই, আমার মনে হয় তাদের দেওয়ারও দরকার নেই। আর যারা এই অর্থের জন্য পুজো করতে পারেন না বা পারবেন না, তাদের পাশেই সরকার থাকবে। পুজো হবে, আরো বেশি সংখ্যায় হবে। কিন্তু আপনি নিউ মার্কেটের রাস্তাটাই দখল করে নেবেন, মোটর সাইকেলও যেতে পারবে না, রাজাবাজারটা বেহাত হয়ে যাবে, খিদিরপুর মেটিয়াবুরুজে আপনি যা খুশি করবেন। এটার জন্য কিন্তু আমাকে মুখ্যমন্ত্রী করেনি পাবলিক। আমার কাছে লিস্ট রয়েছে, বিজিবিএস করতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে মোট 635 কোটি টাকা দিয়ে গেছেন। 635 কোটি টাকা একটি ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকে। এরও তদন্ত হবে। তদন্ত শুধু নয়, মামলা আমরা করব এবং প্রয়োজন হলে মানি লন্ডারিং যারা ইনভেস্টিগেট করে তাকেই হ্যান্ড ওভার করবো। আমরা ছাড়বো না, ছাড়ার জন্য তো মানুষ বসায়নি। পুষ্পাদের হালত তো দেখতেই পাচ্ছেন আপনারা। আমরা দেখে নিতে চাই শুধুমাত্র মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে ফুল দিয়ে ছবি তোলার জন্য তারা আসছেন, না প্রকৃতপক্ষে কিছু করতে চাইছেন। আপনি আগামী 22 তারিখের বাজেটে শিল্প সংক্রান্ত কিছু ইতিবাচক দিক আমাদের সরকারের দেখতে পাবেন। বাজেট যেহেতু গোপনীয় বিষয়, মন্ত্রগুপ্তির শপথ নিয়েছি, আগে আমি বলতে পারি না। স্বাভাবিকভাবে একটা আশার আলো আপনাদের দেখালাম, একটু সময় আপনারা দিন। ফুটপাত দিয়ে হাঁটার অধিকার জনগণের রয়েছে, সেই ফুটপাতকে জবরদখল করার অধিকার কারণ নেই। যেখানে সরকারের ভ্যাকেট ল্যান্ড রয়েছে, যেখানে জনগণের প্রয়োজন নেই, সেখানে বৈধ অবৈধ যদি বসে থাকেন, মানবিকভাবে দেখব। কলকাতার বড় বড় চওড়া রাস্তা, জনগণকে হাঁটার জন্য ফুটপাত, এটা কারো হাতে দেওয়ার অধিকার আমাকে কেউ দেয়নি। এখানে অচল মার্কেট রয়েছে, উদ্বৃত্ত জায়গা রয়েছে। প্রাথমিকভাবে আপনারা সরে যান, ইউডিএমএ ডিপার্টমেন্ট আস্তে আস্তে আপনাদের জন্য সরকারি স্কিম নিয়ে আসবে। হকারদের জন্য ভারত সরকারের শ্রম দপ্তরের স্কিম রয়েছে, তার সুযোগ আপনারা পাবেন। এই আইন শৃঙ্খলা মানে ওই ধুলিয়ান, শামশেরগঞ্জ, মোথাবাড়ি, বেলডাঙ্গা মডেলের কথা বলছেন সম্ভবত। এরা প্রথমে একটু ভাতটা টিপে হাঁড়িতে, যেমন আমাদের মা দিদিরা রান্না করলে দেখে না সিদ্ধ হয়েছে কিনা, একটু দেখেছিল। আসানসোলে একটা ফাঁড়িতে হামলা করে আর পার্ক সার্কাসে কিছু পুলিশকে ঢিল মেরে, আমার মনে হয় তারপর থেকে আর কিছু দেখতে পাচ্ছেন না আপনারা, না পাবেনও না, বিশ্বাস রাখুন। আর যদি করে, আমার থেকে কোনো খারাপ মুখ্যমন্ত্রী ওরা দেখতে পাবে না। এই নতুন স্কিমটি আসছে, 125 দিনের কাজ পাবেন প্রান্তিক মানুষরা, বিকশিত ভারত জি রামজি। এটাতে আগামী অর্থবর্ষে, অর্থাৎ এই অর্থবর্ষের কয়েক মাস পরের অর্থবর্ষের 3 মাস, অর্থাৎ 2026 এবং 27, ভারত সরকার 8,500 কোটি টাকা পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ করেছেন। কেন্দ্র রাজ্য যৌথভাবে পশ্চিমবঙ্গকে দাঁড় করাবে। যে কাজগুলো অগ্রাধিকারের ভিত্তিতে করা উচিত, বিএসএফ কে জমি হস্তান্তর থেকে, সেন্সাসের কাজ চালু করা থেকে, অবৈধ অনুপ্রবেশকারীকে রাস্তা দেখিয়ে দেওয়া, এই ধরনের কাজকে অগ্রাধিকার দিয়ে যে জনকল্যাণের সুযোগ 21টা বিজেপি বা এনডিএ পরিচালিত সরকার পাচ্ছে, আমাদের রাজ্যের মানুষ পাচ্ছেন না। তাকে বাস্তবে রূপায়ণের ক্ষেত্রেই অগ্রাধিকার দিয়েছে। আমি আমার নেতৃত্বে পরিচালনাধীন বিজেপি সরকারের মূল্যায়ন এই 32-34 দিনে আমার পক্ষে করা সম্ভব না। আমি এই মূল্যায়নের ভার জনগণের উপর ছেড়ে দিতে চাই। তাদেরকেও বলবো যে আমাদেরকে আপনারা সময় দিতে হবে। আমরা যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করা দরকার করেছি, যেটা অগ্রাধিকারের ভিত্তিতে করতে হবে সেটাও করব। এবং এই সরকারের মূল্যায়ন 2007 31 মার্চ অর্থবর্ষ শেষ হওয়ার পরে যদি সবগুলো প্যারামিটার মূল্যায়ন করেন, যে প্যারামিটারের মধ্যে প্রথমত রাজ্যের অর্থনৈতিক বিকাশ এবং শ্রীবৃদ্ধি, রাজ্যের রাজস্ব আদায় বৃদ্ধি করা, রাজ্যে বিজনেস এবং ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তৈরি করা, শিল্প বিনিয়োগের ক্ষেত্রে পলিসি নির্ধারণ করা, স্বচ্ছতার সঙ্গে ঘুষমুক্ত কর্মসংস্থান, সরকারি কর্মসংস্থানের দিগন্তের উন্মোচিত করা এবং সাধারণ জনগণের ক্ষেত্রে কল্যাণকর কর্মসূচি চালু করা আর ডবল ইঞ্জিনের বেনিফিট মানুষকে পৌঁছে দেওয়া,
এই প্যারামিটারগুলোতে আইন শৃঙ্খলা তো নিশ্চয়ই, সঙ্গে নারী সুরক্ষা। আপনি যদি মূল্যায়ন আগামী অর্থবর্ষের পরে করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে এই সরকার শুধুমাত্র দল, পতাকা, ব্যক্তি, মুখ, নামের পরিবর্তন ঘটিয়েছে, শুধু তাই নয়, ব্যবস্থার এবং স্বাদেরও পরিবর্তন ঘটে গেছে। নমস্কার। ডবল ইঞ্জিন সরকার 1 মাস হয়েছে, আপনারা প্রথম থেকে বলেছেন সীমান্ত সুরক্ষা করা আমাদের মূল টার্গেট, কিন্তু কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের প্রাক্তন সাংসদ, তিনি মুখ্যমন্ত্রী এবং বিদেশ মন্ত্রীকে অভিযোগ জানিয়েছেন, একটি তদন্তের দাবি করেছেন যে প্রাক্তন সাংসদ ইমরান তিনি বাংলাদেশের একটি উগ্রপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে এবং তিনি এখানকার টাকা বাংলাদেশের সরকার ফেলার জন্য কাজ করিয়েছিলেন। উনি চিঠি লিখেছেন, আমার তো প্রথমত জানা নেই। আর এই ধরনের অবৈধ কাজকর্ম পশ্চিমবঙ্গের মাটিতে যে হয় আমরা জানি, আমি বহুবার বিরোধী দলনেতা হিসেবে এগুলো বলেছি, কিন্তু কোনো পার্টিকুলার ব্যক্তির সম্পর্কে তথ্য ছাড়া রাজ্যের পুলিশ মন্ত্রী হিসেবে আমার বলাটা একটু অতিরিক্ত, একটু অতিশয়োক্ত হয়ে যেতে পারে। আমি খুব দায়িত্বশীল একজন নিজেকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে মনে করি বা মুখ্যমন্ত্রী হিসেবে। আমি এই বিষয়ে তথ্য সংগ্রহ করব এবং যেহেতু চিঠিটা কেন্দ্রীয় সরকারের কাছে গেছে, কেন্দ্রীয় সরকারের এই সংক্রান্ত যারা ইনভেস্টিগেটিং এজেন্সি রয়েছেন বা অন্যান্য রয়েছেন তারা বিষয়টা দেখবেন। তারা যদি কোনো প্রকার সহযোগিতা চায় তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ, পশ্চিমবঙ্গ আইবি বা পশ্চিমবঙ্গে এই ধরনের কাজ যারা করেন সিআইডি বা এসটিএফ, তারা তথ্য সরবরাহ করতে বাধ্য থাকবে। তা হচ্ছে ল্যান্ড অ্যাকুইজিশন বা ল্যান্ড পারচেজ, এটা তো ভারতবর্ষে আইন আছে, 1894 সালের আইন। সেই আইনে জেলার ডিএমরা অর্থাৎ কালেক্টররা জমি অধিগ্রহণ করে। তাহলে এই যে বিএসএফ কে আমরা জমি দিচ্ছি, এই জমি সবটা তো সরকারের হাতে নেই, জনগণ তো দিচ্ছেন, তারা দেশকে ভালোবাসেন, তাদের কাছে পারচেজ করে নিচ্ছে পশ্চিমবঙ্গ সরকার, হ্যান্ডওভার করে দিচ্ছে ভারত সরকারকে। জমি কেনার জন্য প্রয়োজনীয় অর্থ ভারত সরকার দিচ্ছে। অর্থাৎ কর্মসংস্থানমুখী, শিল্প বান্ধব এবং এলাকার পরিকাঠামোগত উন্নয়ন হবে, রাজ্যের রাজস্ব বৃদ্ধি পাবে এবং যে শিল্পকে দেখে প্রচুর অনুসারী শিল্প আসবে। এই ধরনের কোনো উদ্যোগ নিলে আমার মনে হয় পশ্চিমবঙ্গের জনগণ এগিয়ে আসবে। তার জন্য সিপিএম এর মতো সিঙ্গুর বা নন্দীগ্রামের মতো গুলি চালনা করতে হবে না, কারো মাথায় লাঠি মারতে হবে না, অথবা মমতা ব্যানার্জির মতো সব তালা চাবি লাগিয়ে রাখতে হবে না। এই দুটোই কিন্তু মানুষ বিরোধী। 14ই মার্চ 2007 গুলি চালানোরও মানুষ ঘৃণা করে, বিরোধিতা করে। আর মমতা ব্যানার্জি যেভাবে শিল্পপতিদেরকে বলে দিয়েছিলেন যে চলে যান, নিজেরা বুঝে নিন, আমি এসব পারবো না, এটারও বিরোধী। এই সরকারের এই অল্প সময়কালে হসপিটাল নির্মাণ, রেলপথ সম্প্রসারণ, জাতীয় সড়ক সম্প্রসারণ, বিএসএফ কে জমি দেওয়া অথবা নতুন কোনো সরকারি পরিকাঠামোগত কাজ করার ক্ষেত্রে আমি নিজে দেখছি পশ্চিমবাংলার জনগণ এগিয়েছে। নির্ধারিত মূল্যে জমি নিজেরাই দিয়ে যাচ্ছেন। তার জন্য কোথাও সিপিএম এর মতো পিঠে গুলিও করতে হচ্ছে না, আর মমতা ব্যানার্জির মতো লাল ফিতার মাধ্যমে ফাইলগুলোকে আলমারির ভিতরে লুকিয়েও রাখতে হচ্ছে না। কাঁচড়াপাড়া, আপনার খড়গপুর সহ রেলের অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে, রেল কেন্দ্রিক ইন্ডাস্ট্রি। এখানে ওয়াগান তৈরি, ওয়াগান মেনটেনেন্স, রেলের অনেকগুলো মেশিনারি লাগে। সেই মেশিনারিতে অনেক ধরনের ইন্ডাস্ট্রি, নিজে রেলের যে সমস্ত কর্পোরেশন রয়েছে তারা করতে পারে। আমি সেটাই মাননীয় রেলমন্ত্রীকে তুলে ধরেছিলাম যে নতুন রেল লাইন, আরবি, আন্ডারপাস, অমৃত ভারত স্টেশন, মেট্রো সম্প্রসারণ, নতুন রেলগাড়ি, নতুন রেল স্টেশন, বন্দে ভারত, বুলেট ট্রেন, এসব তো হলো। আপনার যে কটা এখানে ওয়ার্কশপ রয়েছে তার এক্সপানশন করলে আরো কয়েক হাজার ছেলে চাকরি পেতে পারে। এবং এখানে সমস্ত রকমের কাঁচামাল আছে, র মেটেরিয়াল রয়েছে। গড গিফটেড এভরিথিং পশ্চিমবঙ্গে, নেচার গিফটেড এভরিথিং। শুধু চুরিই করলেন তো, কাজ তো আর হলো না। বিগত সরকারের উদ্দেশ্যে এটা আমার বলা। তাই রেলমন্ত্রীকে অনুরোধ করেছি তিনি এই দিকটাতেও নজর দিন।
উনি যা বলেছেন আপনারা নিজেরা লাইভে দেখেছেন। মাননীয় রেলমন্ত্রী বলেছেন যে তিনি এই সংক্রান্ত বিষয়ে তার যে পশ্চিমবঙ্গ মিশন রয়েছে, উন্নয়নের মিশন, তাতে যুক্ত করবেন। এটা 1 নম্বর গেল। দ্বিতীয় নম্বর হচ্ছে স্পেসিফিক সিঙ্গুর এবং টাটা। এটা নিয়ে আমি এই মুহূর্তে আপনাদের বলবো না। প্রথমত বলি, টাটাকে এখানে আনবো আমরা, এবং সিঙ্গুরে যে জমি, সেই জমি সরকারের হাতে এখন নেই। বিগত সরকার তার মালিকানা ওখানকার কৃষকদের দিয়ে দিয়েছে, বা ওখানকার জমির মালিকদের দিয়ে দিয়েছে, যারা ওই জমিতে না সর্ষের চাষ করতে পারছেন, না আলু ফলাতে পারছেন, না ধান করতে পারছেন। ফাইনালি যে মাছ চাষের চেষ্টা করা হয়েছিল বিগত সরকারের সময়, না মাছ চাষ করতে পারছেন। ওই মাটির সঙ্গে টাটার রড, সিমেন্ট সবকিছু মিশে রয়েছে। ওই মাটির নেচারই চেঞ্জ হয়ে গেছে। আমাদের শিল্প ও পুনর্গঠন দপ্তরের দায়িত্ব পেয়েছেন এই রাজ্যের অত্যন্ত সিনিয়র 5 বারের এমএলএ তাপস রায়। শিল্প দপ্তরের টিমও ভালো রয়েছে। ইতিমধ্যে আমার কাছে বহু প্রকল্প এসে গেছে। আমি বিগত সরকারের মতো মিথ্যাচার আর ফটো সেশন করতে চাই না। আমি এক্ষেত্রে প্রপোজালগুলো খতিয়ে দেখার জন্য শিল্প সচিব বন্দনা যাদবের নেতৃত্বে টিম বানিয়ে দিয়েছি। সংশ্লিষ্ট দপ্তরে মন্ত্রী এতদিন ছিলেন না, গত 2-3 দিন হলো মন্ত্রী জয়েন করে গেছেন। তারা প্রাথমিক ঝাড়াই বাছাই করার পরে খুব খোলা কথাই বলে দিই, যতগুলো রাজ্য অর্থনৈতিকভাবে এগিয়েছে, শিল্প বিনিয়োগ এর ভিত্তিতেই এগিয়েছে। যতগুলো রাজ্যে বেকার শূন্য হয়েছে, সেই বেকার শূন্য করার ক্ষেত্রে 3 ধরনের প্রক্রিয়া চালিয়েছে তারা। একটা হচ্ছে রাজ্য সরকারের বিভিন্ন স্তরের ভ্যাকেন্সি যোগ্য মেধাবীদের দেওয়া, পুলিশ থেকে শুরু করে শিক্ষক পর্যন্ত। দ্বিতীয় হচ্ছে প্রধানমন্ত্রীজির পিএমইজিপি থেকে শুরু করে, মুদ্রা যোজনা থেকে শুরু করে ব্যাংকিং এর ক্ষেত্রে রেগুলেশন ঘটিয়ে ছোট এবং বড় ব্যবসায়ীদের ব্যাংকিং সুবিধা পাওয়ার মধ্য দিয়ে এবং বেকার যুবকদেরকে সাবসিডি ওরিয়েন্টেড যে সমস্ত বিজনেস রয়েছে সেগুলোতে সাপোর্ট দিয়ে পিএমইজিপি সহ সেখানে একটি কর্মসংস্থানের দিগন্ত উন্মোচিত করা। থার্ড হচ্ছে হেভি ইন্ডাস্ট্রি এবং এমএসএমই সেক্টর, সঙ্গে ফুড প্রসেসিং, হর্টিকালচার এবং ফিশারি সহ আমাদের অন্যান্য যে সেক্টরগুলোতে আমরা ছোট, মাঝারি এবং বড় প্রসেসিং ইউনিট, ইন্ডাস্ট্রি করতে পারি, তার মধ্য দিয়ে কর্মসংস্থান করা। এই ত্রিমুখী, ত্রিফলা যদি কার্যক্রম করতে পারেন, তাহলে কিন্তু আগামী দিনে বেকার সমস্যার সমাধান হবে। বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিকরা রাজ্যে ফিরে আসবে, এবং এই রাজ্যের যে বেহাল অর্থনৈতিক অবস্থা, রাজস্ব বৃদ্ধির সাথে সাথে আমরা এগোতে পারবো। আর যে কোনো বড় ইন্ডাস্ট্রি এলে নিজেরাই পরিকাঠামোগত উন্নয়ন করে, সেখানে সেতু তৈরি হয়, ব্রিজ নির্মাণ হয়, রেলওয়ে কানেক্টিভিটি বাড়ানো হয়, ওয়ার হাউস তৈরি হয়, এমনকি মেডিকেল ফেসিলিটিও তারা অনেক জায়গায় করেন তাদের বড় বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে। আমি প্রাথমিকভাবে কিছু কাজ করেছি, কিন্তু এত তাড়াহুড়া আপনারা করবেন না।